হ্যালো এইচএসসি শিক্ষার্থীরা, মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি চন্দন মল্লিক আজকের ব্যবস্থাপনার আরো একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ব্যবস্থাপনার চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এক মালিকানা এই অধ্যায় নিয়ে আলোচনা করছি। এই যে আপনাদের অংশীদারি ব্যবসায় এই অধ্যায়টা আপনাদের এই যে ব্যবস্থাপনা বইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে এমসিকিউ এবং কি সিকিউ একটা অবশ্যই প্রত্যেক বছর প্রত্যেক বোর্ডে একটা করে প্রশ্ন আসে এবং কি আসবেও। এখন এই যে অধ্যায়টা এটা কি অনেক বড় এবং কি অনেক দীর্ঘ একটা অধ্যায়। এখন এই অধ্যায়টা আপনাদের এই যে আমরা আজকের ক্লাসে অনেক ছোটভাবে মানে যে জায়গায় থেকে আপনারা যে জ্ঞানমূলক প্রশ্ন আসে এবং অনুধাবনমূলক প্রশ্ন এবং কি গ এবং ঘ পাঠের জন্য যে প্রশ্ন কোথা থেকে আসে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং কি ধরনের প্রশ্ন আমরা আসে সেটা নিয়েও কি আমরা আলোচনা করব। তো আজকে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন এবং দেখেন আজকে আপনাদের এই ক্লাসে আমরা আলোচনা করব কি ব্যবসায়ের অংশীদারি ব্যবসায়ের কি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং অংশীদারি ব্যবসায়ের অসুবিধা সুবিধা এবং অংশীদারি ব্যবসায়ের কি যারা অংশীদারি ব্যবসায়ের জন্য যোগ্য তাদের নিয়ে আলোচনা করব। একজন নাবালক কিভাবে এক অংশীদার হয় সেটা নিয়ে আলোচনা করব এবং অংশীদারি ব্যবসায়ের কি বিলোপ সাধন এটা নিয়েও কি আমরা আলোচনা করব। সো বন্ধুরা, আপনারা সবাই খাতা কলম নিয়ে ক্লাসটা কি মনোযোগ সহকারে করেন। আসেন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। এটা হচ্ছে আপনাদের টপ সাজেশন। প্রথমে কি অংশীদারি ব্যবসায়ের ধারণা, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য এবং অংশীদারি ব্যবসায়ের কি সুবিধা অসুবিধা। এরপরে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, অংশীদারদের প্রকারভেদ, অংশীদারি ব্যবসায়ের জন্য অযোগ্য এবং কি নাবালক অংশীদার। এরপরে আছে দেখেন কি অংশীদারি ব্যবসায়ের যে বিলোপ সাধন। এছাড়াও আপনাদের জন্য জ্ঞানমূলক এবং কি অনুধাবনমূলকের জন্য একটা টপ সাজেশন এই জায়গায় আপনারা পাবেন। আর এর থেকে বড় একটা চমক আপনাদের জন্য অপেক্ষা করছে, সেটা কি এই অধ্যায়ের টপ এমসিকিউ। সো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। দেখেন প্রথমে আছে কি অংশীদারি ব্যবসায়ের ধারণা। অংশীদারি ব্যবসায়ের ধারণার প্রথমে কি আসে অংশীদারি ব্যবসায় কাকে বলে, তাই তো? চুক্তিবদ্ধ ভিত্তিতে এক বা একাধিক কর্তৃক ব্যক্তি নিয়ে যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে বলা হয় অংশীদারি ব্যবসায়। দেখেন প্রথমে বলা আছে কি চুক্তি। কি বলা আছে? চুক্তি সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও প্রচলিত ব্যবসায়কে বলা হয় অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায়ের প্রথমে কি থাকবে? চুক্তি। এটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। তাহলে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? চুক্তি। দেখেন এটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। এরপরে হচ্ছে অংশীদারি ব্যবসায়ের চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক। এই জায়গায় কি বলা আছে? একাধিক। একাধিক বলতে আমরা কি বুঝি? একের অধিক। তার মানে কি এই ব্যবসায়ের মালিক থাকবে কি একের অধিক। যারা মালিক থাকবে এদেরকে আমরা কি বলবো? অংশীদার। এরপরে বলা আছে ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়কে বলা হয় কি অংশীদারি ব্যবসায়। দেখেন এই যে চুক্তি, এই চুক্তিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। দেখেন 3 ভাগে কি? প্রথমে হচ্ছে 1 নম্বর চুক্তি। এটা হচ্ছে প্রথমে আপনার থাকবে হচ্ছে মৌখিক, দ্বিতীয় লিখিত এবং তৃতীয় নিবন্ধিত। দেখেন প্রথমটা কি মৌখিক, পরে লিখিত, পরে হচ্ছে কি সর্বশেষ নিবন্ধিত। যখন আমাদের এই অংশীদারি ব্যবসায়টা শুরু হয় সর্বপ্রথম থাকে কি মৌখিক ভাবে, এরপরে আসে কি লিখিত। এখন বর্তমানে আমাদের যেটা প্রচলিত হয় সেটা কি নিবন্ধিত। তাইলে প্রথমে কি চুক্তি আমাদের ব্যবসায়ের চুক্তিপত্র, যে চুক্তিপত্র হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। প্রথমটা হচ্ছে মৌখিক, পরেরটা লিখিত, পরেরটা কি নিবন্ধিত। এটা আপনাদের এমসিকিউতে আসতে পারে যে অংশীদারি ব্যবসায় কয়ভাবে চুক্তিটা কয়ভাবে করা হয়? 3 ভাবে, যেটা একটা মৌখিক, লিখিত, আরেকটা কি নিবন্ধিত। এরপরে দেখেন অংশীদারি ব্যবসায়ের ধরন। এই অংশীদারি ব্যবসায়ের ধরন হচ্ছে 3টা। একটা কি সাধারণ ব্যবসায়, আরেকটা ব্যাংকিং, আরেকটা কি সীমিত অংশীদার। একটা কি অংশীদার? সাধারণ অংশীদার। একটা ব্যাংকিং ব্যবসায়, আরেকটা কি সীমিত অংশীদার। সাধারণ অংশীদার, সাধারণ অংশীদারে সর্বনিম্ন 2 জন থাকবে এবং সর্বোচ্চ কয়জন? 20 জন। এবং ব্যাংকিং ব্যবসায় থাকবে কতজন?
সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন। যদি সীমিত অংশীদার হয়ে থাকে তখন থাকবে 3 জন। শুধু এইটা একটু ডিফারেন্ট, এই জায়গায় একজন বাইরে গেছে যে 3 জন। আর সর্বোচ্চ কয়জন? 20 জন। এটা হচ্ছে একটা অংশীদারি ব্যবসায়ের যে অংশীদারগণ থাকবে তারা হচ্ছে কতজনের ভিতরে কতজন থাকবে সেটার একটা তালিকা। এইখান থেকে আপনাদের কি এমসিকিউ প্রশ্ন আসে প্রচুর পরিমাণে, যে বলা থাকে যে অংশীদারি বা সাধারণ অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ জনসংখ্যা কতজন? কতজন? 20 জন। এটা হচ্ছে উত্তর। এখান থেকে এইটা এই যে জনসংখ্যার যে সর্বনিম্ন সদস্য এটা আপনারা একটু দেখবেন। এরপরে আছে দেখেন অংশীদারি ব্যবসায়ের কি বৈশিষ্ট্য। অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য যেটা একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, এই টপিক থেকে আপনাদের প্রশ্ন আসে। অংশীদারি ব্যবসার প্রথমটা দেখেন, বলা আছে কি প্রথম বৈশিষ্ট্য একাধিক সদস্য। প্রথমেই আমরা সংজ্ঞায় পড়ে আসছি যে একাধিক সদস্য থাকবে। একাধিক সদস্য বলতে কি বলা আছে? একের অধিক। একের অধিক তার মানে কি সর্বনিম্ন আমরা পড়ে আসছি কয়জন? 2 জন এবং সর্বোচ্চ কয়জন? 20 জন। তার মানে 2 জনের অধিক থাকবে এবং কি 20 জনের কম থাকবে। তাহলে এটা কি একাধিক সদস্যে পরিণত হচ্ছে, এজন্য বলা আছে কি একাধিক সদস্য। এটা চুক্তিবদ্ধ সম্পর্ক। যখন ব্যবসায় প্রতিষ্ঠানটায় অংশীদাররা অ্যাড হবে তখন কি এই জায়গায় কি একাধিক, এই জায়গায় বলা থাকবে কি চুক্তি থাকবে। যে চুক্তিটা কেমন হয়, যে ব্যবসায়ে দেখা যাচ্ছে কি 3 জন অংশীদার। কয়জন অংশীদার? 3 জন। ক, খ এবং গ। ক দিচ্ছে হচ্ছে আপনার অংশীদার ব্যবসায় যখন শুরু হচ্ছে সে ব্যবসায় কি আনতেছে? মূলধন। প্রথমে মূলধনটা কি কেমন আনে, যে মূলধনটা প্রথমে দেখা যাচ্ছে ক আনছে হচ্ছে 10,000 টাকা এবং কি খ আনছে 15,000 টাকা এবং গ আনছে কত? 50,000 টাকা। এই যে এক একজন এক এক রকম মূলধন দিচ্ছে, এইটা কি তাদের চুক্তি হচ্ছে যে সে এই যে মূলধনটা আনছে সে চুক্তি অনুযায়ী এই মূলধনটা আনছে, যে আমি 10,000 টাকা আনছি তাহলে সে 10,000 টাকার অনুপাতে বছর মানে ব্যবসায় শেষে সে কি লভ্যাংশ পাবে। এটা হচ্ছে বলা আছে কি চুক্তিবদ্ধ সম্পর্ক। এরপর হচ্ছে মূলধন সরবরাহ। দেখেন মূলধন সরবরাহ করা হয় কি চুক্তির মাধ্যমে, যেটা প্রথমেই বললাম যে ক আনছে 10,000, খ আনছে কত 15 এবং গ 50,000। এই যে এক একজন ডিফারেন্ট হচ্ছে আপনার এই যে মূলধন নিয়ে আসছে, এটা আমাদের মূলধন সরবরাহের ক্ষেত্রে এটাও কি এটা হবে কি অনুযায়ী? চুক্তি অনুযায়ী। তাহলে আপনাদের এই জায়গা থেকে একটা এমসিকিউ আসতে পারে কেমন, যে মূলধন সরবরাহ করা হয় কি অনুযায়ী? এটা কি চুক্তি অনুযায়ী। এরপরে দেখেন পরিচালনা। যেহেতু অংশীদারি ব্যবসায়ের অংশীদার অনেকেই মানে একের অধিক, সেহেতু কি সবাই মিলেমিশে ব্যবসায়টা কি করে? পরিচালনা করে। তার মানে কি যে যে অংশীদার থাকবে সে ব্যবসায়ের মালিক হবে, এই জন্য বলা আছে কি পরিচালনা। এরপরে লাভ লোকসান বন্টন। এই লাভ লোকসান বন্টনটাও হয় কিভাবে? চুক্তির ভিত্তিতে। এই যে যে টাকাগুলো প্রথমে বিনিয়োগ করছে এই টাকাগুলোই কি করে এই বছর শেষে অথবা ব্যবসায়ের যে টাইমটা দেওয়া থাকে এই টাইম শেষে অথবা ব্যবসায় শেষ হওয়ার পরে এই যে যে টাকাটা দিছে প্রথমে মূলধন, এটা অনুযায়ী সে কি পায়? সে আছে লাভ লোকসান বন্টন করা হয়। তাইলে চুক্তি অনুযায়ী কি করা হয়? লাভ লোকসান বন্টন। এরপরে বলা আছে পারস্পরিক আস্থা ও বিশ্বাস। দেখেন একটা ব্যবসায় যখন আমি একটা সিম্পল এক মালিকানা ব্যবসায় যখন আমরা করছিলাম তখন কি একজনই মালিক ছিল, কারোর উপরে বিশ্বাস কিছু করারই দরকার ছিল না, সে মালিক সে যা করবে তাই। কিন্তু এই জায়গায় কি মালিক একের অধিক হচ্ছে, এই জন্য বলা আছে কি পারস্পরিক আস্থায় একে অপরের প্রতি কি থাকা লাগবে? পারস্পরিক আস্থা এবং বিশ্বাস থাকা লাগবে। এরপরে বলা আছে কি আইনগত সত্তার অনুপস্থিতি। দেখেন এই যে অংশীদারি ব্যবসায় এটাই কি কোনো প্রকার আইনগত সত্তা নাই, ঠিক আছে? কোনো আইনগত সত্তা নাই, আইনের কোনো ঝামেলা নাই, ব্যবসায় বন্ধ হয়ে যাওয়ার পিছনেও কোনো আইনের কোনো হাত নাই, কিচ্ছু নাই। এই জন্য বলা আছে কি আইনগত সত্তার অনুপস্থিতি। এরপরে স্থায়িত্বের অনিশ্চয়তা। স্থায়িত্বের অনিশ্চয়তা বলতে কি এই যে অংশীদারি ব্যবসায়টা এটা হচ্ছে আপনার কোথাও নিবন্ধনে লেখা থাকে না যে এই যে অংশীদারি ব্যবসায়টা এটা 5 বছর চলবে, 2 বছর চলবে, 1 বছর চলবে, এমন কোনো নির্দিষ্ট নাই। যদি মালিক অথবা অংশীদাররা চান যে এই ব্যবসায়টা এখনই বন্ধ করে দিতে পারবে তাহলে কি তারা সেটা বন্ধ করতে পারে। এই জন্য বলা আছে কি স্থায়িত্বের অনিশ্চয়তা। তার মানে কি এটা যখন তখন বন্ধ হয়ে যাইতে পারে। এরপরে পারস্পরিক প্রতিনিধিত্ব। দেখেন যারা অংশীদার থাকবে তাদের পারস্পরিক প্রতিনিধিত্ব করার সুযোগ আছে। কারণ কি পারস্পরিক প্রতিনিধিত্ব করার সুযোগটা কেমন? বলা আছে কি একটা ব্যবসায়ে দেখেন 15 জন যদি অংশীদার থাকে, একটা ব্যবসায়ে কতজন? 15 জন অংশীদার। এখন 15 জন অংশীদারের ভিতরে কি ভোট হয় যে সিদ্ধান্ত গ্রহণের সময়,
কারণ 15 জনের ভিতরে যে অধিক পরিমাণে যেটাই ভোট পড়ে, দেখা যাচ্ছে কি 15 জনের ভিতরে এটাই দিচ্ছে হচ্ছে 10 জন, এটাই ভোট দিচ্ছে কি 5 জন। তাহলে কি এই যে 10টা এই জায়গায় কি 5টা বেশি আছে, তার মানে কি এই পক্ষে সবার মত বেশি, মানে এই মতটাই সবাই প্রাধান্য দিছে, এই জন্য এইটা হচ্ছে গ্রহণযোগ্য। এই জন্য বলা হচ্ছে কি পারস্পরিক প্রতিনিধিত্ব। এটা ছিল আপনাদের অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। এর পরের টপিক দেখেন, অংশীদারি ব্যবসায়ের সুবিধা এবং অংশীদারি ব্যবসায়ের কি অসুবিধা। আমার একটা ব্যবসায় প্রতিষ্ঠান যখন শুরু করব তার কিছু সুবিধা থাকবে এবং কি অসুবিধাগুলো থাকবে। তাহলে প্রথমে আমরা সুবিধা নিয়ে আলোচনা করি। দেখেন, সহজ গঠন। অংশীদারি ব্যবসায় কি সহজেই গঠন করা যায়। কেমন? দুইজন, তিনজন, চারজন, পাঁচজন অংশীদার নিয়ে কি একটা ব্যবসায় সহজেই গঠন করা যায়। এজন্য প্রথম সুবিধাটা কি সহজেই গঠন, মানে সহজ গঠন। এরপরে অধিক মূলধন, যেহেতু অংশীদারি ব্যবসায়ের মালিক অনেক, অংশীদার অনেক, সেহেতু কি অংশীদারি ব্যবসার মূলধনও কি অনেকই হবে, এই জন্য বলা হচ্ছে কি অধিক মূলধন। এরপরে দলবদ্ধ প্রচেষ্টা, যেহেতু অংশীদারি ব্যবসায়ের মালিক অথবা অংশীদার কি বেশি, এজন্য কি সবাই দলবদ্ধভাবে প্রচেষ্টা করবে, আর যে জিনিসটা দলবদ্ধভাবে প্রচেষ্টা হয়, কাজটা করা হয়, সেই জিনিসটা কি আগায় অনেক দ্রুত, এজন্য বলা আছে কি দলবদ্ধ প্রচেষ্টা। এটা অংশীদারি ব্যবসার কি একটা সুবিধা। এরপরে দেখেন ঝুঁকি বন্টন, যেহেতু এটা একটা অংশীদারি ব্যবসায়, সেহেতু ঝুঁকিটাও কি সব যে অংশীদার থাকবে তাদের ভিতরে এই ঝুঁকিটা সমহারে অথবা কি চুক্তির ভিত্তিতে এটা কি বন্টন হয়ে আসবে। এরপরে হচ্ছে আইনগত ঝামেলার মুক্ততা। আইনগত ঝামেলার কি মুক্ততা। দেখেন, প্রথমে আমরা বলে আসছি যে কি এই ব্যবসায় কোনো প্রকার আইনগত ঝামেলা নাই। কারণ কি এই অংশীদারি ব্যবসায়টা আপনারা নিজস্ব যে অংশীদার আছে, আমরা যে কেউ এই ব্যবসায়টা শুরু করতে পারি, 2 জন, 4 জন, 5 জন অংশীদার নিয়ে। এজন্য বলা আছে কি আইনগত ঝামেলার মুক্ততা। এখানে সরকার অথবা কি আইনের কোনো প্রকার হাত নাই। এটা ছিল আমাদের কি অংশীদারি ব্যবসার সুবিধা। এরপরে আমরা আসি অংশীদারি ব্যবসার অসুবিধা। দেখেন, প্রথমেই বলা আছে কি সীমাহীন দায়, মানে কি সীমিত দায়, সরি অসীম দায়। দেখেন, বলা আছে কি সীমাহীন দায়, মানে কি অসীম দায়, এর দায়ের কোনো কি সীমা নাই। কারণ কি ব্যবসায়ের মূলধনটা আমার অনেক বেশি, ব্যবসায়ের মূলধনটা অনেক বেশি, সেহেতু বলা আছে কি সীমাহীন দায়, মানে কি অসীম দায়। এবারে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। দেখেন, একটা ব্যবসায়ী কখন সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করে, যখন একটা ব্যবসায়ের একজন মালিক থাকে, তখন কি সে নিজেই এক ঝটকায় কি উত্তরটা দিয়ে দিতে পারে অথবা কি সিদ্ধান্ত জানাই দিতে পারে। কিন্তু এই জায়গায় যে অংশীদার 2 জন 4 জন অংশীদার আছে, তাদের সবার থেকে কি মত নেওয়া লাগে, এই জন্য কি এই সিদ্ধান্ত গ্রহণে কি একটু বিলম্ব হয়, মানে কি বিলম্ব মানে দেরি হয়। এরপরে পরিচালনায় কি জটিলতা। দেখেন, যখনই যে কাজটা একজনই করে সে কাজটা অনেক সহজেই হয়, যখনই সেই কাজে আর 2-4 জন আসে তখন কি এটা একটা জটিলতা দেখা দেয়, কারণ সকলের মত নেওয়া লাগে। এই জন্যই বলা আছে কি পরিচালনায় জটিলতা। এরপরে মালিকানা হস্তান্তরের অসুবিধা। দেখেন, মালিকানা হস্তান্তরের অসুবিধা জিনিসটা কি, যখন একটা অংশীদার থাকে, সাপোজ রহিম একজন অংশীদার, এখন রহিম ব্যবসায় চলাকালীন সময়ে মাঝ পথে যে রহিম কি মারা গেল, দুর্ঘটনাবশত কি রহিম মারা গেল। এখন কি তার মারা যাওয়ার পর একজন নমিনি থাকে। এই যে নমিনি জিনিসটা কি, যে কি তার মালিকের যদি কোনো দুর্ঘটনা হয় তার পরিবর্তে কি আরেকজন মালিক থাকবে। এখন যে নমিনি থাকে সে আছে মালিকানায়, ওই যে মালিকের জায়গায়, ওই জায়গায় কি সে মালিক হন। এই জন্য বলা হচ্ছে মালিকানা হস্তান্তরের অসুবিধা। এটা কি একটা দীর্ঘ সময় প্রসেস করে, এই জন্য মালিকানা হস্তান্তরে অসুবিধার সৃষ্টি হয়। এরপরে স্থায়িত্বের অনিশ্চয়তা, যেহেতু মালিকানা ব্যবসায়ের কি কোনো স্থায়িত্ব নাই, কারণ কি এটা যে 2 বছর 5 বছর চলবে এমন তো কোনো কথা না, যখন তখন বন্ধ হয়ে যাইতে পারে, যে একটা বিভিন্ন কারণে, কোনো একটা দুর্ঘটনার কারণে, কোনো বিশেষ কারণে এটা বন্ধ হইতে পারে। এই জন্য বলা আছে কি স্থায়িত্বের অনিশ্চয়তা। তাহলে এইটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের সুবিধা এবং এটা কি অংশীদারি ব্যবসায়ের অসুবিধা। এর পরের টপিকে আমরা যাই। দেখেন, অংশীদারি ব্যবসায়ের কি প্রকারভেদ। অংশীদারি ব্যবসায়কে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে। কি কি? একটা হচ্ছে সাধারণ অংশীদার, একটা সীমাবদ্ধ অংশীদার। এরপরে সীমাবদ্ধ অংশীদার মানে কি সীমিত অংশীদার, সীমিত
অংশীদার। এরপরে বলা আছে এই সাধারণ অংশীদারকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। কেমন? একটা হচ্ছে ঐচ্ছিক অংশীদার, আরেকটা কি নির্দিষ্ট অংশীদার। এরপরে বলা আছে কি এই নির্দিষ্ট অংশীদারকে কি আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, যে একটা নির্দিষ্ট সময়ের জন্য যে অংশীদারটা থাকবে সেটা, আরেকটা কি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য করবে। তার মানে অংশীদারি ব্যবসায়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা সাধারণ অংশীদার, একটা সীমাবদ্ধ। এই সাধারণ অংশীদারকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা ঐচ্ছিক আর একটা কি নির্দিষ্ট। এরপরে এই যে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়, এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করবে, একটা কি করবে, একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য করবে। আসেন তাহলে আমরা প্রথমে যাই কি সাধারণ অংশীদার। সাধারণ অংশীদার যে অংশীদার ব্যবসায়ের সকল অংশীদারের দায় থাকবে কি সীমাহীন এবং ব্যবসায় পরিচালনায় প্রত্যেককে অংশগ্রহণে অধিকারী হন, তাকে বলা হয় কি সাধারণ অংশীদার। যে অংশীদার কি করবে, ব্যবসায়টা সকল অংশীদারের দায় থাকবে কি সীমাহীন, মানে কি অসীম দায় থাকবে, এবং ব্যবসায় পরিচালনায় প্রত্যেককে কি অংশগ্রহণ করবে, সেটা আমাদের সাধারণ অংশীদার। এরপর হচ্ছে ঐচ্ছিক অংশীদার। ঐচ্ছিক অংশীদারটা কি, কোনো অংশীদার চুক্তিপত্রে অংশীদারগণ ব্যবসায়ের স্থায়িত্বকাল বা মেয়াদের সীমানা নির্ধারণ করা না থাকলে, দেখেন যদি অংশীদারি ব্যবসায়ের কোনো স্থায়িত্ব অথবা কি সময়টা, যে এই ব্যবসায়টা এতদিন চলবে, এমন যদি কোনো কথা না বলা থাকে, তাহলে সেটা কি হবে, ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। এটা আপনাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন জ্ঞান আছে, অনুধাবন মূলক প্রশ্নের জন্য, যে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কাকে বলে। এরপর আছে সীমাবদ্ধ অংশীদার। দেখেন কোনো অংশীদারি ব্যবসায়ের কোনো অংশীদারের দায় যদি সীমিত, কোনো অংশীদারি ব্যবসায়ে যদি অংশীদারের দায় কি হবে, সীমিত হয়, তাহলে কি সেটা সীমাবদ্ধ অংশীদার বলা হয়। এই যে আপনাদের সাধারণ অংশীদার, ঐচ্ছিক অংশীদার এবং কি সীমাবদ্ধ অংশীদার, এই অংশীদার এই জায়গা থেকে আপনাদের গ এবং ঘ পার্টে প্রশ্ন আসবে। কেমন প্রশ্ন আসবে? প্রশ্নটা হবে কেমন, যে এই যে সাধারণ অংশীদার অথবা ঐচ্ছিক অংশীদার, এই সম্পর্কে একটা উদ্দীপক দেওয়া থাকবে, আপনার এই উদ্দীপকটা পড়ে বুঝতে হবে যে এটা কোন অংশীদারের কথা বলতেছে। তাইলে প্রশ্নটা হবে আপনার গ দাগে, যে কি জনাব রহিম অথবা করিম, যে কোন অংশীদারের মধ্যে পড়ে। এই জন্য সেই জায়গায় আমরা উত্তরটা লিখতে পারি কি সাধারণ অংশীদার, ঐচ্ছিক অংশীদার, সীমাবদ্ধ অংশীদার, এই যে এইগুলো। এরপরে আসি অংশীদারদের প্রকারভেদ। এরপরে আসি কি অংশীদারদের প্রকারভেদ। দেখেন অংশীদারদের প্রকারভেদ, এর আগে আমরা পড়ছি কি অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ। এরপরে কি যারা অংশীদার হবেন ব্যবসায়ের, তাদের একটা প্রকারভেদ থাকবে। প্রথমটা কি সাধারণ অংশীদার, এরপরে কি ঘুমান্ত অংশীদার, এরপরে কি কর্মী অংশীদার, এরপরে নামমাত্র অংশীদার, আপাত দৃষ্টিতে অংশীদার, সীমিত অংশীদার এবং আচরণে অনুমিত অংশীদার, এরপরে প্রতিবন্ধ অংশীদার। আসেন এই অংশীদারদের সম্পর্কে আমরা বিস্তারিত জানি। প্রথমে সাধারণ অংশীদার, যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, এবং কি সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করবে। দেখেন যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করবে এবং ব্যবসায় কি সক্রিয়ভাবে ব্যবসায়টা পরিচালনা করবে, তাকে কি বলা হয় সাধারণ অংশীদার। এই সাধারণ অংশীদার মুখ্য ভূমিকা পালন করে। তাহলে সাধারণ অংশীদার কি ভূমিকা পালন করে? মুখ্য ভূমিকা। এটা আপনাদের এমসিকিউতে আসবে যে অংশীদারি ব্যবসায়ের মুখ্য ভূমিকা পালন করে কোন অংশীদার। তাহলে আমরা উত্তর লিখতে পারি কি সাধারণ অংশীদার। এরপরে আছে কি ঘুমান্ত অংশীদার। দেখেন যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে, লাভ ক্ষতিতেও কি অংশগ্রহণ করবে। ঠিক আছে, যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে, লাভ ক্ষতিতে অংশগ্রহণ করবে, কিন্তু ব্যবসায়ের কোনো কাজে সে আসবে না, সে তাকে বলা হয় কি ঘুমান্ত অংশীদার। দেখেন বলা আছে যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে, কিন্তু ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না, তাহলে কি এটা ঘুমান্ত অংশীদার। এরপরে বলা আছে কর্মী অংশীদার, যে অংশীদার ব্যবসায়ের কোনো মূলধন বিনিয়োগ করে না, কি করে না, মূলধন বিনিয়োগই করে না, কিন্তু কি করে তার নিজের কি শ্রম এবং মেধা অথবা দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যবসায় পরিচালনা করে, তাকে বলা হয় কি কর্মী অংশীদার। তাহলে কর্মী অংশীদার কাকে বলে দেখি, যে অংশীদার ব্যবসায়ের কোনো মূলধন বিনিয়োগ করে না, শুধুমাত্র নিজস্ব শ্রম দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে, তাকে বলা হয় কি কর্মী অংশীদার। তাহলে আমরা কর্মী অংশীদার সম্পর্কে জানলাম। এই যে অংশীদার,
এইটাই কিন্তু আপনাদের গ এবং ঘ পার্টের জন্য প্রশ্নের যে কারখানা বলা হয় সেটাই কিন্তু এই যে আপনার অংশীদারি ব্যবসায়টা শিখতেছেন, যে প্রথমে সাধারণ অংশীদার জানলাম, এরপরে গুমান্ত, এরপরে কি কর্মী অংশীদার। এর পরের টপিকে আমরা যাই। দেখেন নামমাত্র অংশীদার। নামমাত্র অংশীদার কি? যে অংশীদার চুক্তি অনুযায়ী লাভের অংশ নির্দিষ্ট বেতন বা অর্থের বিনিময়ে সুনাম নামের সুনাম অংশীদারি ব্যবসায় ব্যবহার করে। কেমন ব্যবহার করে? দেখবেন কিছু কিছু এই যে হয় স্পন্সর করে, যে যেমন বিভিন্ন যে নায়ক থাকে অথবা কি স্পোর্টসম্যান যারা থাকে, যারা এদের কি নাম ব্যবহার করে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান দেখবেন কি এদের নাম ছবি ব্যবহার করে কি করে সে প্রচারণা করে। তখন তারা কিন্তু অর্থের বিনিময়ে এই যে নামমাত্র অংশীদারে কিন্তু তারা অর্থের বিনিময়ে অংশীদারি হন না, তখন তারা কি হন নামের বিনিময়ে, যে কি আমার নামটা সেই ব্যবসায় আমরা ব্যবহার করতেছি, ব্যবহার করার ফলে কি সে ব্যবসায়টা অনেক আগায় যাচ্ছে, এই জন্য বলা আছে কি নামমাত্র অংশীদার। তাহলে কি করবে? নামমাত্র অংশীদার শুধু নামের সুনাম অংশীদারি ব্যবসায়ের অনুমতি দেয়, তার মানে কি নিজের নামটা ব্যবহার করে সে হচ্ছে এই যে নামমাত্র অংশীদার, সে নিজের নামটা ব্যবহার করে এই অংশীদারটা হন। এরপরে বলা আছে দেখেন আপাত দৃষ্টিতে অংশীদার। কোনো অংশীদার ব্যবসায় থেকে অবসর গ্রহণের পরেও, কোনো অংশীদার যদি ব্যবসায় থেকে অবসর গ্রহণ করে ফেলে কিন্তু তারপরেও কি সে ব্যবসায় থেকে মূলধন তুলে না নেয়, কিন্তু কি সেই মূলধনটা কি হিসাবে রাখবে? ব্যবসায় ঋণ হিসাবে। দেখেন বলা আছে কি কোনো অংশীদার ব্যবসায় থেকে অবসর গ্রহণের পরেও ব্যবসায় হতে মূলধন উত্তোলন না করে ঋণ হিসাবে জমা রাখে। কি হিসাবে? ঋণ হিসাবে জমা রাখতেছে, তাকে বলা হয় কি আপাত দৃষ্টিতে অংশীদার। এরপরে বলা আছে কি সীমিত অংশীদার। চুক্তি অনুযায়ী বা আইনগত কারণে ব্যবসায় কোনো অংশীদার যদি সীমাবদ্ধ হয়, দেখেন চুক্তি অনুযায়ী এবং কি আইন অনুযায়ী, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে সীমিত অংশীদার কিসের মাধ্যমে ব্যবসায়ের সাথে যুক্ত হয়? চুক্তি অনুযায়ী অথবা কি আইন অনুযায়ী। তাহলে চুক্তি ও আইন অনুযায়ী ব্যবসায়ের কোনো অংশীদার সীমাবদ্ধ হলে তাকে কি বলা হয়? সীমিত অংশীদার। তাইলে আমরা অংশীদারদের প্রকারভেদ জানলাম। এখান থেকে আপনাদের প্রশ্ন 100% অফ 100% হবেই। প্রশ্ন একটা কেমন প্রশ্ন হবে দেখেন, এই জায়গায় বলা থাকবে কি সাধারণ অংশীদার, গুমান্ত অংশীদার, কর্মী অংশীদার, আপাত দৃষ্টিতে অংশীদার, সীমিত অংশীদার, এই সব অংশীদার নিয়ে কি উদ্দীপক থাকবে। আপনারা এই উদ্দীপকটা বুঝে বলবেন যে এই জায়গায় বলা আছে কি যে কোনো অংশীদার যে কি নাম ব্যবহার করতেছে, ব্যবহার করে ব্যবসায়টা পরিচালনা করতেছে, তাহলে এটা কোন অংশীদার হবে? এটা হচ্ছে কি নামমাত্র অংশীদার হবে। এরপরটা দেখেন আচরণে অনুমিত অংশীদার। দেখেন আচরণে অনুমিত অংশীদারটা কি? কোনো ব্যক্তি যদি নিজেকে সে ব্যবসায়ের অংশীদার হিসাবে দাবি করে, তখন তাকে বলা হয় কি আচরণে অনুমিত অংশীদার। মানে তার আচরণ দেখে যদি বোঝা যায় সে এই ব্যবসায়ের মালিক অথবা কথাবার্তায়, তাহলে সেটা আচরণে অনুমিত অংশীদার। যেমন যদি কোনো ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও কথাবার্তা আচার আচরণে নিজেকে অংশীদার হিসাবে পরিচয় দেয়, তখন তাকে আচরণে অনুমিত অংশীদার বলা হয়। তাহলে কি করবে? সে নিজের আচরণ এবং কথাবার্তায় প্রকাশ করবে সে ব্যবসায়ের অংশীদার। এরপরে আছে প্রতিবন্ধ অংশীদার। দেখেন যদি ব্যবসায়ের অংশীদারগণ কোনো ব্যক্তিকে, ব্যবসার কি হবে, যারা ব্যবসায়ের অংশীদার আছেন তারা যদি কোনো ব্যক্তিকে ব্যবসার অংশীদার হিসাবে দাবি করে অথবা গ্রহণ করে, তখন তাকে বলা হয় কি প্রতিবন্ধ অংশীদার। যেমন যদি ব্যবসায়ের অংশীদারগণ কোনো ব্যক্তিকে ব্যবসায়ের অংশীদার হিসাবে পরিচয় দেয়, তখন তাকে বলা হয় কি প্রতিবন্ধ অংশীদার। তাহলে এই যে 8টা অংশীদার সম্পর্কে আমরা জানলাম, সাধারণ অংশীদার, গুমান্ত অংশীদার এবং কর্মী অংশীদার। এরপরে আছে নামমাত্র অংশীদার, আপাত দৃষ্টিতে অংশীদার, সীমিত অংশীদার। এরপরে আছে আচরণে অনুমিত অংশীদার। এরপরে আছে কি প্রতিবন্ধ অংশীদার। এই যে 8টা অংশীদার, এই 8টা অংশীদার থেকে আপনাদের প্রশ্ন হবে এখান থেকে। আচ্ছা, এরপরে আমরা আসি। দেখেন নাবালক অংশীদার। একজন নাবালক বলতে আমরা কি বুঝি? যাদের বয়স 18 বছরের থেকে কম, তারা কি নাবালক। একজন নাবালক কখন অংশীদার হয়? দেখেন প্রথমে বলা আছে কি নাবালক সীমিত অংশীদার হিসাবে গণ্য হয়। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে কি নাবালক কি অংশীদার হিসাবে গণ্য হয়? সীমিত অংশীদার হিসাবে। এরপরে বলা আছে নাবালক থেকে সাবালক হওয়ার
6 মাস অথবা 180 দিন পরে, মানে 6 মাসও যা 180 দিনও কি তাই সেম, 180 দিনের মধ্যে চুক্তিপত্রে কি করা লাগবে, স্বাক্ষর করা লাগবে। দেখেন যেমন প্রথমেই বলে আসছি কি, রহিম রহিম যদি মারা যায় তাহলে কি তার নমিনি হিসাবে যদি তার নাবালক ছেলেকে নমিনি রাখে, তার যদি পূর্ণ বয়স না হয়ে থাকে, মানে 18 বছরের বেশি বয়স না হয়, তাহলে কি সে অংশীদার হইতে পারবে না, কিন্তু সে নাবালক অংশীদার হিসেবে ব্যবসায় থাকতে পারেন। কিন্তু সে যদি নাবালক অংশীদার হওয়ার পরে যখন সাবালক হবে, মানে 18 বছরের ঊর্ধ্বে বয়স হবে, তখন তার 6 মাস অথবা 180 দিনের ভিতরে চুক্তিপত্রে কি করা লাগবে, স্বাক্ষর করা লাগবে। তখনই কি সে পূর্ণ অংশীদার হিসাবে গণ্য হবে। তাইলে একজন নাবালক কখন অংশীদার হবে, যখন সে সাবালক হওয়ার 6 মাস অথবা কি 180 দিনের ভিতরে চুক্তিপত্রে স্বাক্ষর করে। এরপরে বলা আছে কি, নাবালক অংশীদার সম্পর্কে বলা আছে কি 1932 সালের 30 ধারায়। ধারাটা ইম্পর্টেন্ট, যে কি প্রশ্ন আসে যে নাবালক অংশীদার সম্পর্কে বলা আছে কত ধারায়, এটা কত ধারা, 30 ধারা। তাইলে এটা আমাদের কি ছিল, নাবালক, একজন নাবালক কখন অংশীদার হয় সেটা। এরপরে আমরা আসবো কি, অংশীদারি ব্যবসায়ের জন্য যারা অযোগ্য। দেখেন যারা অংশীদারি ব্যবসায়ের জন্য অযোগ্য, কারা অংশীদারি ব্যবসায়ের জন্য অযোগ্য, এটা মনে রাখা অনেক কষ্টকর এবং কি ঝামেলা। এজন্য আপনাদের এই জায়গায় কি একটা সুন্দর একটা ছন্দ নিয়ে আসছি। দেখেন ছন্দটা কেমন, আগে ছন্দটা পড়ি। প্রথমে কি, ছোট বয়স চুক্তি নয়। এরপরে বলা আছে পাগল হলে অংশীদার হয়, দেউলিয়া তার সম্পদ নেয়, অপরাধীর বিশ্বাস নাই, চাকুরি করে কি সরকারি এবং বিদেশিদের আইন ভারী। এটা হচ্ছে কি একটা ছন্দ। এই ছন্দটা যদি আপনারা ভালোভাবে বোঝেন তাহলে কি এই অংশীদারি ব্যবসায়ের যারা অযোগ্য আমরা এক সেকেন্ডে অথবা দুই সেকেন্ডে দেখার সাথে সাথে বুঝে ফেলতেছি। যেমন দেখেন কি, বয়স ছোট মানে কি যাদের বয়স 18 বছরের কম তারা অংশীদার হইতে পারে না একটা। তারপরে কি পাগল, যারা আছে পাগল অথবা কি ভারসাম্যহীন ব্যক্তি যারা, তারাও কি ব্যবসায়ের জন্য অংশীদার হইতে পারে না। এরপরে দেউলিয়া, দেউলিয়া মানে কি, দেখেন দেউলিয়া হয় যখন একটা ব্যক্তি যখন ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করে, যেমন অংশীদারি ব্যবসায়ী করলো, যে রহিম একটা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত আসে, সে ব্যবসায়টা কি দেউলিয়া হয়ে গেছে, তখন কি সে দেউলিয়া অংশীদার, তাইলে সে আবার পুনরায় কি একটা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত হইতে পারে না। এরপরে বলা আছে অপরাধীর বিশ্বাস নেই, যারা অপরাধের সাথে যুক্ত তারাও কি অংশীদার হইতে পারে না। এরপরে বলা আছে চাকরি করে সরকারি, দেখেন যারা সরকারি চাকরিজীবী তারাও কি এই অংশীদারি ব্যবসায়ের সাথে যুক্ত হইতে পারে না এবং অংশীদার হইতে পারে না। এরপরে বলা আছে বিদেশিদের আইন ভারী বলতে বোঝাইছে এই জায়গায় যারা বিদেশি নাগরিক, যারা বিদেশি নাগরিক তারাও কি এই দেশের এই যে অংশীদারি ব্যবসায়, তারাও কি এই ব্যবসার সাথে যুক্ত হইতে পারে না। তাইলে আমাদের অংশীদারি ব্যবসার জন্য অযোগ্য কারা, যাদের বয়স ছোট মানে 18 বছর বয়স, যারা হচ্ছে কি নাবালক। তারপরে বলা আছে পাগল, তারপরে বলা আছে দেউলিয়া, তারপরে আছে অপরাধী মানে যারা অপরাধের সাথে যুক্ত, এরপরে সরকারি চাকুরিজীবী, এরপরে বলা আছে কি বিদেশি নাগরিক। এই যে 1 2 3 4 5 6টা, এই যে 6টা আপনাদের এই জায়গায় ছন্দ আকারে দিছে, এই 6টা আপনারা কি করে অংশীদারি ব্যবসার জন্য এরা হচ্ছে অযোগ্য। আচ্ছা এরপরে আসেন, দেখেন এই জায়গায় বলা আছে কি ছোট বয়স, তার মানে কি এটা আছে কি নাবালক বলছি, তার মানে নাবালক একটু আগে আমরা পড়ে আসছি, নাবালক কখন অংশীদার হয়, যখন তার কি 6 মাস অথবা 180 দিনের ভিতরে চুক্তিপত্রে স্বাক্ষর করে, তা না হলে কি নাবালক কি এটা অংশীদার না। আসেন এরপরে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন, কি অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন সম্পর্কে বলা আছে। কি বলা আছে, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। বিলোপ সাধনটা কি, একটা ব্যবসায় যখন বন্ধ হয়ে যায় তখন তাকে বিলোপ সাধন বলা হয়। দেখেন কিভাবে বন্ধ হয় একটা ব্যবসায়, প্রথমে সম্মতিক্রমে। কি করা হয়, সম্মতিক্রমে। যখন ব্যবসায় দেখা যাচ্ছে 2 জন 5 জন 6 জন অংশীদার আছেন, তারা সবাই মিলে সম্মিলিত হয়ে যদি ব্যবসায়টা বন্ধ করেন তখন তাকে বলা হয় কি সম্মতিক্রমে বিলোপ সাধন। তাহলে এইটা সম্মতিক্রমে বিলোপ সাধন, এইটা হয় কত ধারায়, 40 ধারায়। এটা কত ধারায়, 40 ধারায়। আচ্ছা এরপরে বাধ্যতামূলক, দেখেন চুক্তিপত্রে এমনও কথা থাকে যে বাধ্যতামূলক, এই যে ব্যবসায়টা এই সময় পরে যে বাধ্যতামূলক বিলোপ সাধন করাই লাগবে, এই জন্য বলা আছে বাধ্যতামূলক বিলোপ সাধন। এই বাধ্যতামূলক বিলোপ সাধনটা হয় কত ধারায়, 41 ধারায়।
এরপরে বিশেষ ঘটনা, যদি কোনো বিশেষ ঘটনা ঘটে তাহলে কি ব্যবসায়টা আমার বন্ধ করে দেওয়া লাগতেছে, তখন কি বিশেষ ঘটনায় এটা বিলোপ সাধন করা যায়। কত ধারায় করা যায়? এটা হচ্ছে 42 ধারায় করা যায়। এরপরে বলা আছে কি বিজ্ঞপ্তির দ্বারা। বিজ্ঞপ্তির দ্বারা বলতে কি বোঝায়? যে যেমন যে খবরের কাগজে যে একটা বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয় যে ব্যবসায় প্রতিষ্ঠান কি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো, অথবা কি ব্যবসায় প্রতিষ্ঠানটি কি টোটালি বন্ধ করে দেওয়া হলো, অথবা টিভিতে সংবাদের মাধ্যমে কি এটা প্রচার করা হয় যে এই ব্যবসায় প্রতিষ্ঠানটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে এটা বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন। এটা হয় কত ধারায়? 43 ধারায়। এরপরে বলা আছে কি আদালতের আদেশে। দেখেন আদালতের আদেশেও কি বিলোপ সাধন হয়। যখন একটা কোম্পানির ঋণ অনেক বেশি হয়ে যায়, অথবা কি ঋণের টাকা পরিশোধ করতে পারতেছে না ব্যবসায় প্রতিষ্ঠানটা, তখন কি করে এইটার একটা যে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান থাকে তারা একটা মামলা করে। এই মামলাটা কোথায় যায়? আদালতে যায়। তখন আদালত কি করে? এই ব্যবসায় প্রতিষ্ঠানটা কি বন্ধ করে দেয়। এজন্য বলা আছে কি আদালতের আদেশে বিলোপ সাধন। এটা হয় কত ধারায়? 44 ধারায়। এই যে ধারাটা এটা আপনাদের কিন্তু ইম্পর্টেন্ট, কারণ বলা থাকবে যে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন হয় সম্মতিক্রমে। এটা কত ধারায় বলা আছে? এটা বলা আছে কত ধারায়? 40 ধারায়। তার মানে কি ধারাগুলো মুখস্থ করা জরুরি। এই দেখেন ধারাগুলো আপনাদের পরপর সাজাই দিছি। সম্মতিক্রমে 40, বাধ্যতামূলক 41, বিশেষ ঘটনায় 42, বিজ্ঞপ্তির দ্বারা কত? 43, এরপরে আদালতের আদেশে এটা বলা আছে 44 ধারায়। তাহলে এটা ছিল আপনাদের কি অংশীদারি ব্যবসার বিলোপ সাধন। এরপরে এটা ছিল আপনাদের সর্বশেষ চ্যাপ্টার, যে আছে সর্বশেষ টপিক যে অংশীদারি ব্যবসার বিলোপ সাধন। এরপরে আসবে কি আমাদের যে টপ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে সাজেশনটা আমরা দিতে চলছি, মানে এই অধ্যায় থেকে যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আপনাদের আসে এইগুলো আমরা আলোচনা করব। দেখেন প্রথমে কি আছে? টপ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের কি সাজেশন। তাহলে প্রথমে অংশীদারি ব্যবসায় কি এটা সম্পর্কে আমরা জানছি। দেখেন এটা অনেক বোর্ডে আসছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা যে অধ্যায়টা করব সেই অধ্যায় সম্পর্কে আগে আমাদের ধারণা থাকা লাগবে যে সে অধ্যায়টা কি, যে অংশীদারি ব্যবসায় কাকে বলে। এর আগের ক্লাসে আমরা পড়ছি কি এক মালিকানা ব্যবসায়, এক মালিকানা ব্যবসায় কাকে বলে আমরা এটা জানছি। তাহলে এখানেও কি অংশীদারি ব্যবসায় কি। এরপরে বলা আছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কি। আমি যখন ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়টা আপনাদের বুঝাইছি তখন আমি ওই জায়গায় বলে দিছি কি ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়টা অনুধাবনমূলক প্রশ্নের জন্য কি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে ঘুমান্ত অংশীদার কাকে বলে। চুক্তি হলো অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, ব্যাখ্যা করো। চুক্তি কি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, এটা আমরা জানি, প্রথমেই পড়ে আসছি যে চুক্তিবদ্ধর ভিত্তিতে এক বা একাধিক মালিক নিয়ে যে ব্যবসায়টা গড়ে ওঠে সেটা আমাদের অংশীদারি ব্যবসায়। তার মানে চুক্তি ব্যবসায়ের মূল ভিত্তি। এরপরে নাবালক অংশীদার হতে পারে কি, এটা সম্পর্কে আমরা জানছি যে একজন নাবালক কি অংশীদার হইতে পারে এবং কখন পারে এবং কি কারণে পারে, সেটা নিয়ে এই জায়গায় আলোচনা। এরপরে বলা আছে অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের দায় কেমন। অংশীদারি ব্যবসায়ের অংশীদারের দায় কি অসীম, মানে সীমাহীন দায়। তার মানে এই জায়গায় বলা থাকবে কি অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের দায় কেমন, এই সীমাহীন অসীম দায় নিয়ে আমরা এই জায়গায় আলোচনা করব। এই যে 5টা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন, এই 5টা প্রশ্নই দেখবেন ঘুরে ফিরে আপনাদের বোর্ডে, প্রত্যেকটা বোর্ডে এই প্রশ্নই আসে এবং ভবিষ্যতে কি এই প্রশ্নগুলোই থাকবে। সো বন্ধুরা এই যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এটা কি আপনারা ভালোভাবে এটা খাতায় নোট করে রাখবেন এবং যাদের স্ক্রিনশট দরকার তারা কি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এবং এই যে যতগুলো আমরা এই যে স্লাইডগুলো সাজাইছি এইগুলো যদি কারোর দরকার হয় তাহলে কি তারা কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন যাতে আমরা আপনাদের কাছে এটা কি পৌঁছাইতে পারি। দেখেন এরপরে আমরা যাই আপনাদের পরবর্তী আকর্ষণ, যেটা মেন আকর্ষণ হিসাবে রাখা হয়েছে সেটা কি এই অধ্যায়ে যে টপ এমসিকিউ গুলো এগুলো কি আপনাদের এই জায়গায় সলভ করা হবে। দেখেন টপ এমসিকিউ কোনগুলো আছে, প্রথমটাই যাই। টপ এমসিকিউ অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি, প্রথমেই পড়ে আইছি চুক্তি। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি চুক্তি। এরপরে বলা আছে বাংলাদেশে বহাল আইন কত, অংশীদারি আইন কত সালের। বাংলাদেশে অংশীদারি আইন কত সালে হয়? 1932 সালে। এটা কোন আইন? এটা হচ্ছে ভারতীয় আইন, ভারতীয় আইন। এটাও আপনাদের এমসিকিউতে আসে যে অংশীদারি ব্যবসায়ের যে আইনটা প্রচলন করা হয় এটা কোন আইন, মানে কোন দেশের আইন এটা বলা থাকে, সেই জায়গায় উত্তর কি হবে? ভারতীয় আইন।
তাইলে বাংলাদেশে বহাল অংশীদারি আইন কত সালের? 1932 সাল। এটা কি ভারতীয় আইন। এরপরে আসি অংশীদারি ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ জনসংখ্যা কত? ব্যাংকিং এ আমরা প্রথমে পড়ে আসছি ব্যাংকিং এ সর্বনিম্ন 2 জন এবং কি সর্বোচ্চ 10 জন। তাহলে এই জায়গায় দেখেন 10 জন কই আছে? এই যে 10 জন। তাহলে অংশীদারি ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ জনসংখ্যা কয়জন? 10 জন। এরপরে আসি শুধু লিখিত বিজ্ঞপ্তি দ্বারা কোন অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন ঘটে? দেখেন বিলোপ সাধন সম্পর্কে আমরা পড়ে আসছি একটু আগেই। তাহলে বলা আছে কি শুধু লিখিত বিজ্ঞপ্তি দ্বারা, মানে একটা লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে কোন অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন ঘটে? এটা হচ্ছে কি ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। কোন অংশীদারি ব্যবসায়? ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কি হয়? লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে এটার বিলোপ সাধন ঘটানো হয়। পরেরটায় যাই। দেখেন 1932 সালের অংশীদারি আইনের কত ধারায় ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় উল্লেখ করা আছে? দেখেন এটা যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, 23, 19 মানে বারবার আসছে। তাহলে এটা বলা আছে 1932 সালের অংশীদারি আইন কত ধারায় ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কি উল্লেখ আছে? কত ধারায়? এটা কত ধারায়? 7 ধারায়। কত ধারায়? 7 ধারায়। এরপরে একটি অংশীদারি চুক্তি হতে পারে, এটাও দেখেন অনেক বোর্ডে আসছে। একটি অংশীদারি চুক্তি হতে পারে, প্রথমে বলছি যে চুক্তি কয় প্রকার? 3 প্রকার, একটা মৌখিক, একটা কি লিখিত, আর একটা কি নিবন্ধিত। তাহলে দেখেন এই জায়গায় কি কি আছে? মৌখিক আছে, লিখিত আছে এবং কি নিবন্ধিত। তাহলে আমাদের উত্তর কোনটা? 1, 2 ও 3। তাহলে এটা হচ্ছে অংশীদারির চুক্তি হতে পারে। অংশীদারি ব্যবসায়ের গঠনতন্ত্র বলে। দেখেন অংশীদারি ব্যবসায়টা গঠন, মানে যখন অংশীদারি ব্যবসায়টা গঠন করা হয় কিসের ভিত্তিতে গঠন করা হয়? অবশ্যই চুক্তির ভিত্তিতে। একটা চুক্তিপত্র থাকবে, এটার ভিত্তিতে কি অংশীদারি ব্যবসায়টা গঠন করা হয়। তাইলে এই জায়গায় আছে কি চুক্তিপত্র। তাহলে অংশীদারি ব্যবসায়ের গঠনতন্ত্র বলে কাকে? চুক্তিপত্রকে। এরপরে অংশীদারি ব্যবসায়ের অসুবিধা আমরা পড়ে আসছি কি অংশীদারি ব্যবসায়ের অসুবিধা সম্পর্কে পড়ে আসছি। দেখেন কি কি আছে? সীমাহীন দায়। অংশীদারি ব্যবসার কি সীমাহীন দায় থাকবে, মানে কি অসীম দায়। এরপরে দলগত প্রচেষ্টার অভাব। এটা দলগত প্রচেষ্টার অভাব, এটা কি সুবিধা নাকি অসুবিধা? এটা অবশ্যই কি সুবিধা। কারণ কি একটা ব্যবসায় যখন দলগতভাবে চেষ্টা করা হয় তখন ব্যবসায়টা কি আগায় যায়, অনেক উন্নতি করে। তাইলে এটা আমার কি সুবিধা। তাহলে স্থায়িত্বের অনিশ্চয়তা। দেখেন অংশীদারি ব্যবসার কি কোনো স্থায়িত্বের নিশ্চয়তা নাই, কারণ অংশীদারি ব্যবসায় যখন তখন বন্ধ করা যায়। এজন্য তাহলে উত্তর হচ্ছে কোনটা? সীমাহীন দায় এবং দায়িত্বের কি স্থায়িত্বের অনিশ্চয়তা। তাহলে উত্তর হবে 1 ও 3। এটা আমাদের 8 নম্বর প্রশ্ন। এটা আসছে কি ঢাকা বোর্ড 2022-এ। এরপরে দেখি অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ জনসংখ্যা কত? অংশীদারি ব্যবসায়ের কি সর্বোচ্চ জনসংখ্যা কত? আমরা প্রথমেই পড়ে আসছি অংশীদারি ব্যবসায়ের সাধারণ অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ জনসংখ্যা। সাধারণ অংশীদারি ব্যবসায়ের সর্বনিম্ন 2 জন এবং কি সর্বোচ্চ 20 জন। আর ব্যাংকিং এ সর্বনিম্ন 2 জন এবং কি সর্বোচ্চ কয়জন? 10 জন। এবং আপনার যেটা কি সীমিত অংশীদার তাদের সর্বনিম্ন 3 জন থাকবে এবং সর্বোচ্চ কয়জন থাকবে? 20 জন থাকবে। তাহলে এখানে বলা আছে কি সাধারণ অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ জনসংখ্যা কতজন? 20 জন। এরপরে আসি কি নিচের কোন ব্যবসায়ের ক্ষেত্রে কি নিবন্ধন আবশ্যক নয়? কোন ব্যবসায়ের ক্ষেত্রে? অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। অংশীদারি ব্যবসায়ের কি নিবন্ধন কি এটা আবশ্যক নয়। দেখেন এটা আপনি নিবন্ধন করেও করতে পারেন এবং নিবন্ধন না করলেও চলে, এই জন্য বলা আছে আবশ্যক নয়, মানে করাটা অত্যন্ত জরুরি না, মানে বাধ্যতামূলক না নিবন্ধন। বাধ্যতামূলক কোনটা? চুক্তি। তাইলে কি বলা আছে যে নিচের কোন ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন আবশ্যক নয়? তাহলে কি অংশীদারি ব্যবসায়। তাহলে বন্ধুরা আজকে আমরা ক্লাসে কি কি শিখলাম দেখেন। প্রথমে অংশীদারি ব্যবসায়ের ধারণা সম্পর্কে জানলাম, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এবং অংশীদারি ব্যবসায়ের কি সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানলাম। আরো কি জানলাম? অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, অংশীদারদের প্রকারভেদ এবং কি অংশীদারি ব্যবসায়ের জন্য অযোগ্য, যারা অংশীদারি ব্যবসায়ের অযোগ্য এবং নাবালক অংশীদার। আর কি অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন, এটা সম্পর্কে আমরা জানলাম আজকে।
তাহলে এই যে আপনাদের অংশীদারি ব্যবসার যে অধ্যায়টা, এই যে যে অধ্যায়টা আমরা শেষ করলাম, এই অধ্যায়টা আপনারা যদি বইতে পড়েন একটা বোরিং টাইপের একটা সময় আপনাদের কাটবে। কারণ কি, এটা অনেক বড় একটা অধ্যায়, যেটা কি পড়লে কি কিছু কিছু স্টুডেন্ট আছে, যেমন আমার মতো স্টুডেন্ট বলি, কিছু কিছু স্টুডেন্ট আছে যে কি এই পড়তে পড়তে কি বাকি যেটা পিছনে পড়ে আসছে ওইটা ভুলে যায়। এই জন্য আপনাদের এই ক্লাসে এটাকে অনেক সহজভাবে আমরা এই জায়গায় উপস্থাপন করছি। আজকের ক্লাসটা যদি আপনারা খুব মনোযোগ দিয়ে করে থাকেন অথবা করছেন, আশা করি আপনারা এই অধ্যায় থেকে এমসিকিউ এবং কি সিকিউ 100% কমন পাবেন। 100% কি কমন পাবেন। এবং এই যে স্লাইডগুলো অথবা এই ফাইলটা যদি আপনারা পিডিএফ আকারে পাইতে চান, অথবা আপনারা যদি এটাকে পিডিএফ আকারে পাইতে চান, তাহলে কি আমাদের একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টটা আমাদের অনেক জরুরি। এই কমেন্ট থেকে কি আমরা পরবর্তী যে ভিডিওটা করব এটার কি অনুপ্রেরণা পাই। সো বন্ধুরা, একটা কি কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন, তাহলে আমরা আপনাদের এই যে পিডিএফ ফাইলটা কি আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।